বাচ্চাদের প্রাণ সংশয় রয়েছে, সেটা নিয়ে কিন্তু আমাদের দেশের সরকার কোনো কিছু স্টেটমেন্টও দেননি, ভাবনা চিন্তা করছেন কিনা আমরা জানিও না, সংসদে দাঁড়িয়েও কিছু বলেননি। ফলে এই যে আপনি দেখালেন যে এই যে যেটা জয়পুরহাটে হয়েছে আর কি গতকাল মহিলাদের ফুটবল, সেটা নাকি ধর্মবিরোধী নগ্নতা। আমাদের দেশেও এরকম ঘটনা যেখানে বলা হয়েছিল, দেখুন মৌলবাদ সবসময় মৌলবাদ, সে হিন্দু মৌলবাদ মৌলবাদ। আমাদের দেশে যখন মহিলাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তখনও আমরা সবাই কিন্তু আমাদের সিভিল সোসাইটি কিন্তু আমরা প্রবল প্রতিবাদ করি, সরকারের উপর আমরা প্রেস করি, কিন্তু ওখানে সিভিল সোসাইটিরও মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে এবং আপনি বলেন মিডিয়া হাউস জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলবে কে? রাষ্ট্র নীরব। যারা পারসিকিউটেড, রিয়েলি পারসিকিউটেড, তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা কোনো ওয়েপেন খালি নেই, কোনো স্পেস খালি নেই। তাদের এখন পলায়ন বৃত্তি আমি দেখছিলাম যে বিভিন্ন গবেষণায় হুড়ুর করে কি করে মাইনরিটি কমিউনিটি বাংলাদেশ থেকে কিন্তু কমছে, ওয়ারাস আমাদের দেশে হয়তো অবস্থাটা সব ঠিকঠাক নয়, তাহলে কিন্তু মাইনরিটি কমিউনিটির শতকরা হার কিন্তু বাড়ছে। এই যে রিভার্স যে চিত্রটা আমরা দেখছি, যে দিনের পর দিন হুড়ুর করে কমে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে এদের বাঁচানোর জন্য কেউ নেই, সিভিল সোসাইটি নেই, মিডিয়া হাউসে যেরকম ভাবে এর পাশে দাঁড়াতে পারছে না, এবং রাষ্ট্র ন্যূনতম কর্তব্যটুকু রাষ্ট্র পালন করছে না। আর এই যে আপনারা বলেন না বাংলাদেশের মানুষরা এই প্রতিটা প্রোগ্রাম করি আর এখানে অকথা কুকথা এবং বলেন যে আপনাদের কথা ভাবতে হবে না, আমাদের দেশ নিয়ে আমরা ভাববো কেন। আবার বলছি, শুধু সংখ্যা লঘু বলে নয়, এই যে বিনোদের আত্মীয়, এরকম বিনোদ আরো অনেকের আত্মীয় পরিজন এখনো বাংলাদেশে বসবাস করেন, তারা এখনো আপনাদের ওপরে ভরসা করেই তারা বসবাস করেন। তারা ওই দেশে অন্যায় করেনি, আর ওই দেশে বসবাস করে তারা তো তাদের গুণ মেধা সবটা ওই সরকারকেই দিচ্ছে, ওই দেশকেই দিচ্ছে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বিনোদ ঘোষাল একজন বাংলাদেশ এবং বাংলার অন্যতম প্রতিষ্ঠিত সাহিত্যিক, নিশ্চয়ই কালচারাল দিকের লোকদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা চিন্তা করি চঞ্চল চৌধুরীর কি অবস্থা, রেজওয়ানা চৌধুরী বন্যার কি অবস্থা, আমরা চিন্তা করি। তুমি কি জানো কিছু খবর? চঞ্চল চৌধুরী আমাদের মনের ভেতরেও আছেন, অবশ্যই আছে, এবং তাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল সে তো মানে চঞ্চল বাবু তো ফেসবুক ছেড়েই প্রায় চলে গেছেন। এবং আমার কিছু ভালো বন্ধু ছিলেন যারা লেখক, কেউ কবি, কিছু করার নেই তাদের, তারা চুপ হয়ে রয়েছেন প্রাণের দায়। সব থেকে বড় তো প্রাণের দায়, প্রাণের ভয় আমাদের সকলের আছে। আজকে যদি আমি বুঝি যে আজকে আমি একটা কথা বললে আমার এবং আমার পরিবারকে শেষ করে দেওয়া হবে এবং আমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, আমি বাধ্য হয়ে আমার পরিবারের কথা ভেবে, আমার নিজের প্রাণের দায়ের কথা ভেবে বাবা চুপ থাকবো? কি করবো? আমি যদি বুঝতাম আমার পাশে আমি প্রতিবাদ করে আমার পাশে 10টা মানুষ এসে দাঁড়াবে, আমি তখন গলাটা ছাড়তে পারবো। বাংলাদেশে অবস্থা হয়েছে সুবুদ্ধি সম্পন্ন বাংলাদেশি, সেখানে হিন্দু অবস্থা, তারা হচ্ছে ওখানকার সত্যিকারের মাইনরিটি, একদম কোণঠাসা। ওখানকার লেখক কবি যারা মানে কমিউনাল নয়, যারা সেকুলার, তাদের অবস্থা কিন্তু হিন্দুদের মতোই অবস্থা। মানে তারা ধর্মের দিক থেকে মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কোণঠাসা অবস্থা, তাদের কোনো বাক স্বাধীনতাই নেই, এবং তাদেরকেও কি চূড়ান্ত ভাবে কুৎসিত ভাবে আক্রমণ করা হচ্ছে সেটা আমরা জানি সকলে। একেবারেই মানে সংখ্যা যারা আমরা জানতাম যে মহিলারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সাংস্কৃতিক একটা পরিমণ্ডলের মধ্যে ওখানে বড় হয়ে ওঠা যায়, সেইখানে ফুটবলের ওপরে এইরকম ভাবে আক্রমণ চলে আসে। আর এই যে আন্দোলনের কথা বলছিলাম, সেই আন্দোলন কি ঘটলো? রেলের কর্মচারীরা পাচ্ছেন না পেনশন, পাচ্ছেন না মাইলেজ ফি, মাইলেজ ভাতা, আর তা নিয়ে এখনো গোটা দেশে রেল অবরোধ চলছে, রেল চলছে না, ট্রেন চলছে না। আর যাত্রীরা, সাধারণ মানুষ, কিভাবে সাধারণ মানুষ যারা চান না এই ধরনের অশান্তি চলুক দেশে, তারা কিন্তু সব থেকে বেশি ফেস করছেন। এবং তারা অবশেষে বিস্ফোরণ ঘটে একেবারে রাজশাহী স্টেশন ভাঙচুর করলেন। দেখুন, রেল স্টেশনে তুলকালাম, চেয়ার ভেঙে বিক্ষোভ, রীতিমতো তাণ্ডব। এই ছবি বাংলাদেশের রাজশাহী স্টেশনের। ঘটনার সূত্রপাত রেলকর্মীদের ধর্মঘট ঘিরে। পেনশন এবং মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদে সোমবার রাত থেকে ধর্মঘটে সে দেশের রেলকর্মীরা। ফলে দেশ জুড়ে তৈরি হয় অচল অবস্থা। সেই ক্ষোভেই মঙ্গলবার সকালে রাজশাহী স্টেশনে যাত্রীদের তাণ্ডব। আমাদের যে মাইলেজ সুবিধাটা দেওয়া হচ্ছিল দীর্ঘ 160 বছর ধরে, এটা যৌক্তিকতা আছে বিধায় আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সেটাকে যেভাবে গ্রহীত করেছিল, তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন, যদি দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
আলোচনার মাধ্যমে রেলকর্মীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। কিছু দায়িত্ব ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। ইউনূস সরকারের বিরুদ্ধে সরব রেলকর্মীরা, অর্থাৎ সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উপর চাপ বাড়ছে। এরই মাঝে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল? গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস 90 সালে। এমডি হিসেবে তার বেতন ছিল 6,000 টাকা। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, বিশেষ করে একটি ব্যাংক, সেখানে 118,27,76,300, এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? কয়েকদিন আগে আর্থিক দুর্নীতি নিয়ে হাসিনার বিরুদ্ধে সরব হন ইউনূস। ব্যাংকের টাকা বিদেশে পাচারের অভিযোগ তোলেন। Suddenly a new government emerges, build up the economy again, let the economic machine run, because this whole thing stopped. And when you try to start the economic machine, you say that machine is completely destroyed because money laundered away from the country. Total amount estimated is about $17 billion. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. The simple way they did it, you let the board of the bank resign. She puts her own people in the board and let her friends and relatives take away as much money as they want by giving them loans. On paper it's a loan. Actually these loans will never expected to be paid back. So you are literally robbing the whole bank. Uprising of the students. মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের পরেই জবাব দেন শেখ হাসিনা। অডিও বার্তায় তার বিরুদ্ধে সুর চড়ান। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক লেকচারে কত টাকা করে পেতেন। হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা। সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। এইভাবে গ্রামীণ ব্যাংকের অর্থ 9-6 করে। আমাদের বিশ্বাস যারা সংখ্যালঘুদের ওপর এইভাবে আক্রমণ করছেন তারা একদিন না একদিন পিছু হটবেন। কারণ এর আগেও আমরা দেখেছিলাম বিনোদ এবং দেবর্ষিদা, যে যখন গণ অভ্যুত্থান হচ্ছে, যে কোট আনকোট, তার মধ্যে দেখা গেছিল শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে একেবারে নিঃশেষ করে দেওয়া। আজকে অন্তর্বর্তী সরকারের 28 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি কি বলছেন তার একটি বিবৃতি, এ দেশের মানুষ রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন এই মাহফুজ আলম। তিনি বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। বিনোদ কি বলবে? হ্যাঁ, একদমই তাই। এবং যা দেখলাম যে বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিত্ব, তাকে মানে কিভাবে ভুলুণ্ঠিত করা হলো তার না, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার আজকে বোধোদয় হয়েছে। এটা কি চাপে পড়ে বললেন, না স্বতঃস্ফূর্ত ভাবে বললেন, নাকি বুঝতে পারছেন সত্যি সত্যি? বোঝা খুব দায়, কারণ রাজনৈতিক মানে যারা ব্যক্তিত্ব হন তারা তো মানে কি বলবো, তাদের এত রকমের রং থাকে, ফলে কোনটা আসল কোনটা নকল গুলিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বলেছেন। এটা যদি অফিসিয়ালি, হ্যাঁ তুমি অফিসিয়ালি বলেছেন মানে তাহলে এটা একটা বলতে হবে যে একটা সদর্থক একটা পদক্ষেপ অন্তত নিলেন, যে অন্তত স্বীকার করলেন
অন্তত স্বীকার করলেন যে যেটা ৭১-এর মুক্তিযুদ্ধটা নেহাত ফালতু জিনিস একটা ছিল না, অনেক বড়, অনেক বহু মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের পরে একটা দেশ স্বাধীন হয়েছিল, এবং সেখানে ভারতবর্ষের ভূমিকাটাও যদি একটুখানি দয়া করে তারা তাই বলেননি, শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্য অনেক জাতীয় নেতৃত্বের মতো অবদান অনস্বীকার্য। তাই আমরা ৭২-এ পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। ড্যামেজ কন্ট্রোল কিনা জানি না, ড্যামেজ কন্ট্রোল কিনা, কারণ অনেকটাই ক্ষতি করে দিয়েছেন এরা। এখন সেটা ড্যামেজ কন্ট্রোলের জন্য হতে পারে, বা সত্যি সত্যি বোধোদয় হতে পারে। এখন যদি বোধোদয় হয় তাহলে সেটা দেশের পক্ষে মঙ্গল, এটুকুই বলবো এখন পর্যন্ত। দেবর্ষিদা, মানে ড্যামেজ কন্ট্রোল হতে পারে আন্তর্জাতিক চাপে পড়ে, মানে ডোনাল্ড ট্রাম্প যেহেতু অনেকটা অ্যামাউন্ট বন্ধ করে দিয়েছেন সাহায্য, সেই দিক থেকেও হতে পারে। সেটা একটা কারণ, কিন্তু আবার আমার মনে হয় বাংলাদেশের আত্মা থেকে, দেখুন মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করে বাংলাদেশকে কখনো স্বীকার করা যায় না। বাংলাদেশকে স্বীকার করতে হলে মুক্তিযুদ্ধটাকে অবশ্যই স্বীকার করতে হবে, মুক্তিযুদ্ধের যে বলিদান, মুক্তিযুদ্ধের যে ত্যাগ, সেটাকে স্বীকার করতে হবে, এবং অবশ্যই মুজিবুর রহমানকেও স্বীকার করতে হবে। এটা বাদ দিয়ে বাংলাদেশকে কখনো স্বীকার করা যাবে না, কারণ বাংলাদেশের জন্মই হচ্ছে একটা ভাষাকেন্দ্রিক দেশ। সেটাকে যতই ধর্মকেন্দ্রিক দেশকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করুক, কিন্তু বাংলাদেশের আত্মাটা রয়েছে কিন্তু ভাষা কেন্দ্রিক, এবং ওই মুক্তিযুদ্ধকে এপিসেন্টার করি। ফলে কোথাতে মনে হচ্ছে আমরা বাংলাদেশের আত্মা থেকে সরে যাচ্ছি। সেই আত্মা থেকে সরে গেলে তার যে একটা রেসিপ্রোকেট করতে পারে, সেই আশঙ্কায় হয়তো বা একটু রোল ব্যাক করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আলটিমেটলি রোল ব্যাক করতেই হবে। বাংলাদেশকে আলাদা দেশের আইডেন্টিটি হিসেবে যদি ভাবা যায়, তাহলে বাংলাদেশকে ভাষার দেশ, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের দেশ হিসেবেই আগে স্বীকার